উত্তপ্ত মরুর বুকে এক ফোঁটা শিশির বিন্দু পড়লে যেমন প্রশান্তি ছড়িয়ে পড়ে, আকস্মিক ইরফান তালুকদারের আগমনে আরাফাতের বক্ষেও তেমনই এক শীতল হিমস্রণ বহে গেল। অকুল জলের গভীরে দাঁড়িয়ে সে আরও একবার অনুভব করল তার হয়ে প্রতিবাদ করার জন্য অন্তত তার একজন বড় ভাই রয়েছে, যে অগ্নিস্রোতের মধ্যে দাঁড়িয়ে থেকেও বিশ্বাসযোগ্য, যাকে ভরসা করা যায়। তিনি অটল অবিচল এক বিশাল বটবৃক্ষের মতো, যার ছায়া দাঁড়িয়ে আরাফাত আজ নির্বার বোধ করছে। ছেলেটা এতক্ষণ পর এক দীর্ঘশ্বাসে শান্তি অনুভব করল। ওফ, এতক্ষণ তো ওর শ্বাসটাই গলার কাছটাতে এসে আটকে ছিল। না অধরাকে ফেলে দিতে পারছিল, না গিলতে পারছিল। দাদিয়াপুর মুখের উপর না বলার মতো সেই সাহস কি ওর ছিল? কখনো না। একমাত্র ইরফান ভাইয়া ছাড়া এই সাহস আর কার আছে? আদৌ কারো আছে? আরাফাত এতক্ষণ পর নতজন মাথাটা তুলল, একরাশ স্নিগ্ধতা নিয়ে ভাইয়ের মুখের দিকে চাইল। ভিড়ের শেষ মাথায় লম্বা চওড়া উঁচু মাথাটা সবার আগে তার চোখে পড়ল। অপ্রত্যাশিতভাবে ইরফানকে এখানে দেখে মমতা বার কয়েক ফাঁকা ঢোক গিলল। অজানা এক ভয়ে তার বক্ষস্থল আরো একবার কাঁপল। চেতনাহীন অধরাও ততক্ষণে হুঁশ ফিরেছে। এতক্ষণে ইরফান এদিকটাতে চলে এসেছে। নিজের সামনে ইরফান ভাইকে দেখে পুনরায় থরথর করে কাঁপল মেয়েটা। আচ্ছা, ইরফান ভাই সব জেনে যায়নি তো? বুকের মাঝে লালনকৃত ক্রাশের মাঝে অধরা জড়ানো কণ্ঠে আওড়ালো, আমি কিছু করিনি ইরফান ভাই। ইরফান ভয়ার্ত মেয়েটাকে দেখে বাঁকা হাসলো, অথচ তার চোখে মুখে সব সময়ের থেকেও আজ অতিরিক্ত কঠিন ভাব বিরাজমান। কেমন অদ্ভুত সব আচরণ করছে ছেলেটা, যে উপস্থিতি কারোরই চোখ এড়ালো না। এর মধ্যে তাকেও হিমশীতল কণ্ঠে ইসাবেলা প্রশ্ন করলো, হয়েছেটা কি ইরফান? তুমি হঠাৎ আমার সিদ্ধান্তের মধ্যে বাগড়া দিতে এলে যে? কি হয়েছে? এটা তো আমি না, বরং অধরাই বলবে। ইরফান ভাইয়ের ঠান্ডা স্বরে শীতল হুমকি শুনে অধরার কপালে বিন্দু বিন্দু ঘামের কণা জমা হলো। মেয়েটা ফ্যাকাশে মুখে মায়ের মুখের দিকে তাকিয়ে রইল। এর মধ্যে ইরফান এসে টান টান সোজা হয়ে তার মুখোমুখি দাঁড়ালো। বেশ ঠান্ডা স্বরে বলল, অধরা, একটু আগে আমার রুমে ঠিক কি হয়েছিল? অধরা ফ্যাকাশে মুখে বলল, আমি জানি না ইরফান ভাই। আই রিপিট অধরা, একটু আগে কি হয়েছিল তুই স্বেচ্ছায় বলবি, নাকি আমি আমার রুম থেকে ল্যাপটপটা নিয়ে আসবো? তুই বোধহয় জানিস না আমার রুমের প্রতিটি কোনায় কোনায় সিসিটিভি ক্যামেরা রয়েছে। ইরফানের চোখে দৃষ্টি শান্ত, শীতল কণ্ঠ, অথচ চোয়াল শক্ত। ছেলেটা ভয়াবহ রকমের রেগে আছে কি? মৌসুমী তালুকদার ছেলেকে আলগোছে একবার পর্যবেক্ষণ করে নিল। এরপর অত্যন্ত কোমল গলায় বলল, শান্ত হও ইরফান, ছেড়ে দাও, মেয়েটা ভয় পাচ্ছে তোমাকে। তুমি আমাকে শান্ত হতে বলছো মা? তুমি জানো এরা তোমার ছেলেকে আজ ফাঁসাতে চাইছিল? গমগমে আওয়াজে ইরফানের বলা শব্দগুলো রুমের প্রতিটি কোনায় কোনায় প্রতিধ্বনিত হলো। শুনশান নীরব রুমটাতে আরো একবার লোকের গুঞ্জন ভেসে এলো। অধরা অনুভব করলো তার নিঃশ্বাস আটকে আসছে, পুরো শরীর আসর হয়ে আসছে। এ কোন পাপের মাঝে আটকে গেল অধরা? শেষ সময় এসে কিনা নিজের পাতা ফাঁদেই নিজে আটকে গেল। করবে অধরা? চুপ থাকবে? কিন্তু পরে যদি ইরফান ভাই সত্যি সত্যি তার এসব কৃতকর্ম সবাইকে দেখায়, এমনিতেই তো তার আর ইজ্জতের কিছু অবশিষ্ট রইল না। এরপরও কি আরো একবার নিজের ইজ্জত হারাবে সে? এই যে এতগুলো চোখ তার দিকে কেমন কেমন করে তাকিয়ে আছে, অধরার তো এক্ষুনি মরে যেতে ইচ্ছা করছে। এরপর একই ঘটনা পুনরাবৃত্তি হলে আদৌ কি সে বাঁচতে পারবে? না না, অধরার সেরকম রিস্ক নিতে রাজি হলো না। মেয়েটা শুকনো ঠোঁটজোড়া একবার জিভ দিয়ে ভিজিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে শুধালো, আমি কিছু করিনি ইরফান ভাই, আমাকে দিয়ে করানো হয়েছে। মৌসুমী তালুকদার বিস্মিত কণ্ঠে জানতে চাইল, কে করিয়েছে? অধরার নিজের মায়ের দিকে আঙুল তুলে ইশারা করলো, আম্মু। এরপর কি হয়েছে? কি করিয়েছে? তার কাউকে বলতে হলো না। শিক্ষিত বিচক্ষণ তালুকদার বাড়ির প্রতিটি সদস্য যে রহস্য বুঝে নিয়েছে নিজ নিজ উদ্যোগে। পুরো বসার ঘরটাতে অমনি বিস্ময়ের ভিড় জমল। কতগুলো চোখের দৃষ্টি আটকে গেল মমতার দিকে। মমতা অবলীলায় মাথা নিচু করে নিল, পা দিয়ে ফ্লোর খামচে ধরল। তবুও মমতার চোখ এড়ালো না। বোনের সে ঘৃণিত দৃষ্টি, মেয়ের চোখের অঝোর পানি। মমতা হঠাৎ অনুভব করলো তার জগতের সব পাপ একত্রিত হয়ে তাকে গিলে ফেলছে। আর মমতা কোনো কুলকিনারা পাচ্ছে না, কেবল ডানা ঝাপটাতে ঝাপটাতে ভেতর থেকে ফালা ফালা হয়ে যাচ্ছে। হঠাৎ রাগে দুঃখে অপমানে তার নিঃশ্বাস আটকে আসছে। মমতা মরে যাচ্ছে। তীব্র যন্ত্রণা তার সারা শরীরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিচ্ছে। এ কেমন যন্ত্রণা হচ্ছে ভিতরটাতে। বাঁচা গেল না আর। আচমকা পিনপতন বসার ঘরটাতে তীব্র এক শব্দ হলো। মমতা গালে হাত দিয়ে মৃদু আর্তনাদ করে উঠল। চোখ তুলে তাকিয়ে বুঝালো তার গালখানাতে বড় বোন সজোরে এক থাপ্পড় বসিয়েছে। মমতা টু শব্দটিও করতে পারল না। লজ্জায় আরো একবার মাথা নিচু করতে হলো। তার মধ্যেই শোনা গেল মৌসুমী তালুকদারের কঠিন স্বর, তোর এত অধঃপতন হয়েছে মমতা? ছি ছি, তোকে বোন ভাবতেও আমার গা গুলিয়ে বমি পাচ্ছে। তোরা এক্ষুনি বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আমার বাড়ির ত্রিসীমানাটাও আজ থেকে তোদের জন্য নিষিদ্ধ। আর কখনো যেন আমার ছেলেদের আশেপাশেও তোদের ছায়াটাও না পড়ে। সাবধান মমতা, গো অ্যাওয়ে, লিভ লিভ। অপমানে মমতার চোখে জল চলে এলো। এলোপাথারি পায়ে মমতা তালুকদার বাড়ি থেকে ছুটে বেরিয়ে গেল। তার পেছনে পেছনে অধরাও মাথা নিচু করে বেরিয়ে গেল। হঠাৎ তার কানে প্রতিধ্বনিত হলো ইরফান তালুকদারের কণ্ঠস্বর,
ইরফান তালুকদারকে লোভনীয় কাম দিয়ে কখনো নিজের করে পাওয়া যায় না মেয়ে। ইরফানদের অর্জন করতে হয় নিঃশব্দ আরাধনা আর নির্ভেজাল প্রেম দিয়ে। ইরফানের বলা স্পষ্ট বাক্যগুলো শুনে পাশ থেকে একটি অষ্টাদশী শ্যামমুখ ততক্ষণে বিড়বিড় করে উঠল, দরকার হলে আমি আরও কয়েক যুগ প্রেমের আরাধনা করব, তবুও আপনাকে পাওয়ার লোভ আমি ছাড়ছি না ইরফান ভাই। ইরফান কি শুনতে পেল অষ্টাদশী মেয়েটার সেই তীব্র অনুভূতি? হয়তো শুনল। সেই তীক্ষ্ণ চোখে একবার তাকালো রুমের কোনায় জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা সেই শ্যামময়ী মেয়েটার মুখপানে। আচমকাই তাদের নীরব দৃষ্টি বিনিময় হলো একবার। অমনি শুকনো ঠোঁটে হাসলো সিদ্রা মেয়েটা। এক্ষণের পুরোটা সময় ধরে তার জানটা গলার কাছটাতে এসে আটকে ছিল। যখন ঘুম ঘুম চোখে সে শুনল ইরফান ভাইয়ের রুম থেকে মেলি এক চিৎকার, অমনি তার ছোট্ট মনটা ভয়ে আড়ষ্ট হলো। সে কি ভয়, অদ্ভুত এক ব্যথা, প্রিয় হারানোর উৎকণ্ঠা, কিশোরী মনে লালন করা সেই গাঢ় অনুভূতি। মুহূর্তেই মনে হচ্ছিল এই বুঝি সব তছনছ হয়ে যাচ্ছিল, সিদরাতুল মুনতাহা শেষ হয়ে যাচ্ছিল। এরপর সব যেতে যেতেও আবার ম্যাজিকের মতো সবকিছু মানুষটা ঠিক করে দিল। ভাবতেই মেয়েটা গাল ভরে হাসলো, বুক ভরে স্বস্তির শ্বাস টানল। আরও একবার চোরা চোখে ইরফান ভাইকে দেখে নিজের রুমটার দিকে ছুটে গেল। উপস্থিত বাকি সবাই এইমাত্র 3 জন মানুষের ছুটে চলার দৃশ্যটা কেবল নীরব দর্শকের মতো দেখল। হঠাৎ ঘটে যাওয়া ঘটনায় সবাই যেন স্তব্ধ হয়ে গেছে। বসার ঘরটা নীরব, নিঃশব্দ। নিঃশ্বাসের শব্দটুকু স্পষ্ট শোনা যায়। কেউ নড়ছে না, কেউ কথা বলছে না। চোখে বিস্ময়ের ছায়া, মুখে থমকে থাকা অভিব্যক্তি। কারো আঙুল শক্ত হয়ে গিয়েছে, কেউ শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে। সময়টাও যেন এই মুহূর্তে থমকে গেছে। শব্দহীন এক অদৃশ্য আবরণে ঢেকে গেছে চারপাশটা। তারই মাঝে মাথা নুয়ে দাঁড়িয়ে আছে মৌসুমী তালুকদার। বোনের করা ঘৃণা কাজের ভার যে এবার তার কাঁধে নেমে এসেছে। সবার সামনে লজ্জায় অবনত সে, অথচ বলতে গিয়েও কিছু বলতে পারছে না। মুখের কথা ফুটছে না, শব্দগুলো আটকে আছে। একবার আলগোছে মায়ের দিকে তাকায় ইরফান। মায়ের চোখে কোনো অভিব্যক্তি নেই, যেন মানুষটা শত প্রশ্ন আর অপমানের ভার একসঙ্গে নীরবে বয়ে চলেছে। চাপা দীর্ঘশ্বাস ছেড়ে ধীরপায়ে মায়ের পাশে এসে দাঁড়ায় ইরফান। ঘর জুড়ে ছড়িয়ে থাকা ঘুমট নৈশব্দ বিড়দিন করে তার কণ্ঠস্বর গভীর অথচ দৃঢ়স্বরে সে বলে ওঠে, আমার মায়ের দিকে কেউ আঙুল তুলতে যাবেন না। তার বোন যা করেছে তার দায়ভার মা বহন করবেন না। সবার জন্য আজকের নাটকের পরিসমাপ্তি এখানেই। গেম ইজ ওভার। এখন যে যার রুমে চলে যান। ঘর জুড়ে আবারও নীরবতা নেমে আসে, কিন্তু এবার সেই নীরবতার ভার অন্যরকম। একটি অপ্রতিরোধ্য দৃঢ়তার ছায়া ফেলে রেখে যায় ইরফানের শেষ বাক্য। কেউ আর কিছু বলে না, দাঁড়িয়ে রয়। ফের ইসাবেলা আরও একবার সবাইকে যে যার রুমে যাওয়ার কথা বলে নিজেও চলে যান ওখান থেকে। একে একে সবাই চলে গেল, শুধু মাকে ঘিরে দাঁড়িয়ে রইল ইরফান, আরাফাত আর ইরা। হঠাৎ 3 ভাই বোন একসঙ্গে মাকে চারপাশ থেকে নীরবে জড়িয়ে ধরল। আরাফাত মায়ের কাঁধে মাথা রেখে আদুরেশ্বরে ডাকলো, মা। মা চুপচাপ ওদের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, ক্লান্ত দৃষ্টি, তবুও চোখের কোণে এক রাশ মায়া। ছেলে মেয়েদের আদুরের স্পর্শে, তাদের নিঃশব্দ সান্ত্বনায় মায়ের মলিন ঠোঁট জোড়ায় হঠাৎ মৃদু হাসি ফুটল। কত অপমান, কষ্ট, দুঃখ সব যেন এক নিমিষে হালকা হয়ে গেল এই এক টুকরো ভালোবাসায়। মৌসুমী হঠাৎ অনুভব করলো এটা তার এক টুকরো সুখ। তালুকদার বাড়ির গেটের সামনে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে মমতা। তীব্র গা জ্বালা অপমানে মাথাটা তার ভন ভন করে ঘুরছে। এত রাতে কোথায় যাবে সে? গাড়ি নেই, হাতে টাকা নেই, রাস্তায় মানুষ নেই, কেবল রয়েছে নিঃশব্দ আর ল্যাম্পপোস্টের ফিনফিনে আলো। মমতা কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল সামনের পথটায়। তারই পিছনের রক্তশূন্য ফ্যাকাশে মুখে নির্জীব হয়ে দাঁড়িয়ে আছে অধরা। মেয়েটা হঠাৎ অনুভব করলো তার কিছু পাওয়া হলো না, না ইরফান ভাইকে, না নিজের নিজস্ব সত্তাটাকে। ছোটবেলা থেকে মায়ের আঁচলের তলায় থেকেছে সে। মা যা বলেছে, যা বুঝিয়েছে, সেটাই সে দুদিকে মাথা নাড়িয়ে মেনে নিয়েছে। আর আজ সে মায়ের কথাতেই সব হারিয়েছে। এত লজ্জা, অপমানের দায়ভার নিয়ে তার বাঁচতে ইচ্ছা করছে না, একটুও বাঁচতে ইচ্ছা করছে না। থেকে থেকে কেবল নিঃশ্বাসটা আটকে আসছে। অধরা কেমন অতল ভাবনায় তলিয়ে যাচ্ছে। আচমকা মেয়ের গালে ধরাম করে চর বসায় মমতা। তার এতক্ষণের সমস্ত রাগ ক্ষোভ উগরে নিয়ে বলে উঠল, তোকে দিয়ে একটা কাজও ঠিকঠাক হয় না। তখন ভালো করে দেখে নিবি না ওখানে কে আছে? গিয়ে চাকরটার উপরেই ঝাঁপিয়ে পড়তে হলো। আমার বোঝা উচিত ছিল, তোরা ফকিরনির জাত, তোদের পেটে ঘি হজম হবে না। খামাখা আমার রেপুটেশনটা নষ্ট হলো। রাজ্য আর রাজপুত্র দুটোই হাতছাড়া হলো। অধরা গালে হাত দিয়ে ফ্যাল ফ্যাল করে মায়ের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। এরপর মনে হলো তার মা একজন সাইকো মহিলা, অথবা মানসিক রোগী, নয়তো টাকালোভী একজন নোংরা মস্তিষ্কের উদ্ভট মহিলা, যার কোনো মান সম্মান নেই, বিবেক নেই। এদের কাছে টাকাটাই সব। অধরাজ ক্ষণে ক্ষণে বুঝলো তার মা নিজ হাতে তার জীবনটা নরকে ফেলে দিয়েছে। তার বাবা মধ্যবিত্ত হলেও তার সম্মান ছিল, তাদের ঘরে শান্তি ছিল, কিন্তু আজ সব শেষ। অধরা চট করে মায়ের দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল, তোমার করা পাপের জালে আমি আটকে গিয়েছি মা। আই হেট ইউ মা। নিজের প্রতি মেয়ের চোখে মুখে ঘৃণার তোপে ছাড়খাড় হয়ে গেল মমতা। আচমকা তার দুনিয়াটা থমকে গেল। অদ্ভুত এক যন্ত্রণায় ভেতরটা দগ্ধ হলো। তেজওয়ালি মমতা ফুস করে নিভে গেল। এ কি করলো সে? মেয়ের ভালো চাইতে গিয়ে সবচেয়ে খারাপটাই করলো সে। ছি,
নিজের প্রতি আজ তার ঘৃণা হচ্ছে, নিজের মুখে থুতু ফেলতে ইচ্ছা করছে। সব হারিয়ে মমতা অনুভব করলো লোভ মানুষকে পুরোপুরি নিঃশেষ করে দেয়। এরপর তার কিছু থাকে না, সে কিছু পায় না। এই যে সেও সব হারালো। সন্তানের চোখের ঘৃণা নিয়ে মমতা সারা জীবন কিভাবে কাটাবে, কিভাবে বাঁচবে সে? এই ঘৃণার ভার যে তার আজীবন বইতে হবে। কিছুক্ষণ হলো ফজরের আজানে স্নিগ্ধ ধ্বনি ভোরের নীরবতা ভেঙে ছড়িয়ে পড়েছে ধরণীর বুকে। সাদা ধবধবে বিছানায় শটান শুয়ে আছে এক যুবক। মাত্রই দু চোখ বুজেছে, কিন্তু তার আগেই বিছানার পাশ থেকে বেসুরের শব্দ তুলে বেজে ওঠে ফোনটা। বিরক্তিতে যুবকটির কপালে ভাঁজ পড়ে, একপাশে কুঁকড়ে গিয়ে হাত বাড়ায় সে। ঘুম আর বাস্তবতার মাঝেই সেই বিরক্তিকর টানপড়ন নিয়ে স্ক্রিনে তাকিয়ে সংক্ষেপে লেখা লেফটেন্যান্ট কর্নেল শাহেদ ইলিয়াস। নামটাতে নজর পড়তেই তার মস্তিষ্ক পুরোপুরি সচল হলো। এই লোকটা প্রফেশনালের দিক থেকে তার স্যার হয়, আনপ্রফেশনালের দিক থেকে মেজো চাচা। হঠাৎই ফজরের দিকে উনি কল করলেন কেন? যুবকটি আর কালবিলম্ব না করে ফোন রিসিভ করে গম্ভীর কণ্ঠে শুধালো, হ্যালো মেজো আব্বু। ওপাশ থেকে একটা গম্ভীর কণ্ঠ শোনা গেল, দিস ইজ লেফটেন্যান্ট কর্নেল শাহেদ ইলিয়াস স্পিকিং। ইরফান ফোঁস করে শ্বাস টানল। এই লোকটা সবসময় তাকে বিভ্রান্ত করতে পছন্দ করে। যখন ইরফান প্রফেশনাল ভাষায় স্যার বলেন, তখন উনি বলেন আই এম অ্যাট দিস মোমেন্ট ইওর মেজো আব্বু। আর যখন ইরফান কথোপকথনটা একটু বেশি আনুষ্ঠানিক করতে যায়, তখন উনি পুরো উল্টোটা বলেন। মানুষটার সঙ্গে কথা বললে ইরফানের জন্য সবকিছু বিভ্রান্তিকর হয়ে পড়ে। শাহেদ ইলিয়াস সঠিক সময়ে ইরফানকে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করতে থাকে। বিশেষ করে যখন দাম্ভিক ইরফান তালুকদার গম্ভীর কণ্ঠে সরি স্যার বলে, তখন সেটা সে বেশ উপভোগ করে। ইরফান সবকিছু বুঝলেও প্রফেশনাল দিক থেকে তার তমকা আটকে যায়, আর তাই আজও তাকে বলতে হলো, সরি স্যার, আই এম লেফটেন্যান্ট ইরফান তালুকদার লিসেনিং। কিন্তু আজ ব্যাপারটা ভিন্ন। ওপাশ থেকে কর্নেল শাহেদ ইলিয়াস অত্যন্ত গম্ভীর কণ্ঠে বললেন, লেফটেন্যান্ট ইরফান, গেট টু দ্য টেকনিক্যাল হেডকোয়ার্টার্স ইমিডিয়েটলি। দিস ইজ অ্যান ইমার্জেন্সি। আই এম অর্ডারিং ইউ, মুভ কুইকলি। ইরফানের আর ছুটিতে থাকা হলো না, দেশের কাছে ডাক পড়ল। সে কোনো প্রকার দেরি না করে দ্রুত সশস্ত্র কণ্ঠে বলল, রজার দ্যাট স্যার, আই এম রাইট নাও। সাজ ভরে পুরো তালুকদার বাড়ি ঘুমন্ত। শুধু জেগেছেন বাড়ির 3 গিন্নি, ইরা আর ইসাবেলা। যৌথ পরিবার হওয়ার সুবাদে ওরা সবাই একসাথেই থাকছেন। ইসাবেলার 3 পুত্র, বড় পুত্র ব্যারিস্টার ইশতিয়াক তালুকদার, মেজ পুত্র লেফটেন্যান্ট কর্নেল শাহেদ ইলিয়াস, ছোট পুত্র ডক্টর ইয়াসিন ফারুক। এছাড়াও ওনার রয়েছে 3 জন কন্যা, 3 ছেলে, 3 বধূ আর তাদের ছেলে মেয়ে নিয়ে বিশাল তালুকদার পরিবার। স্বামী মরার পর ইসাবেলাই দক্ষ হাতে পুরো পরিবারের নেতৃত্ব দিয়েছেন। ওনার ছেলেমেয়েরা বড় বড় সাহেব হলেও মায়ের মতামতকে এখনো সম্মানের সঙ্গে প্রাধান্য দেন। দক্ষ হাতে ক্রস্ত ব্যাকপ্যাক গোছগাছ করে নিজের কর্মস্থানে যাওয়ার জন্য রেডি ইরফান। সকালে নাস্তাটা খাওয়ার জন্য অপেক্ষা করলো না ছেলেটা। কোনো কথাবার্তা ছাড়াই ফজরের সময়টাতে ছেলেকে বিদায় দিতে মায়ের মনটা বিষিয়ে যাচ্ছে। মা ছলছল চোখে ছেলের কাছে অবুঝ এক আবদার করলো, এখনই চলে যাবে বাপ? কোনোভাবে আর 2 দিন থেকে যাওয়া যায় না? মায়ের অবুঝ আবদার শুনে ঠোঁট এলিয়ে অল্প স্বল্প হাসলো ইরফান। আলগোছে মাকে জড়িয়ে ধরে মৃদুস্বরে বলল, নট পসিবল মা, উপর মহল থেকে অর্ডার এসেছে, দিস ইজ অ্যান ইমার্জেন্সি। মা তবুও মানছে না। মায়ের মন তো, সে আবারও বলল ভীষণ মন খারাপ নিয়ে, তুমি আজই চলে যাচ্ছ ইরফান, আগামীকাল বাড়িতে একটা অনুষ্ঠান, আর তুমি থাকবে না? আমার ভীষণ খারাপ লাগছে বাবা। 8টা মাস পর তুমি বাড়ি এলে, অথচ 2 দিনও আমার কাছে থাকলে না। ইরফান মাকে এবার আলতো জড়িয়ে ধরল। মায়ের ডান হাত নিজের মুঠোবন্দি করে চুমু খেল, বুক ফুলিয়ে বলল, তুমি কোনো সাধারণ মা নও মা, তুমি একজন সৈনিকের মা। তাদের এত ইমোশনাল হতে নেই, জানো না? একজন সৈনিকের কাছে সবকিছুর ঊর্ধ্বে তার দেশ, দেশের মানুষ এবং তার দায়িত্ব। মা চোখের জল মুছে ছেলেকে শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন, যেন সমস্ত কষ্ট সয়ে নিয়েও ছেলের পথ চলায় কখনো বাধা হতে চান না। কিন্তু অবাধ্য চোখজোড়া থামে না, চুয়ে চুয়ে জল পরে ভিজিয়ে দিচ্ছে ছেলের কাঁধটা। একজন সৈনিকের মা হওয়া যেমন গর্বের, তেমনি যন্ত্রণার এবং আতঙ্কের। তাদের সন্তানের জীবন অজানা, অনিশ্চিত। আজ যে সন্তান সশরীরে তার কাছে ফিরে এসেছে, আগামীকাল যে সে কাফনে মুড়ে আসবে না এমন কোনো নিশ্চয়তাও নেই। দেশ ও দেশের জন্য তাদের জান দিতে হলেও পিছিয়ে যায় না তারা। পিছিয়ে যাওয়ার নিয়ম যে তাদের নীতির বাইরে। ইরফান মাকে আগলে ধরে ফোঁস করে শ্বাস টানলো। হাত ঘড়িতে একবার সময় দেখে নিল, মা কাঁদছে। তাকে হয়ে ফেলেও যেতে ইচ্ছা করে না, আবার দেরি করার মতো সময় নেই। ইরফান অসহায় বোধ করে তাকালো দাদির মুখপানে। ইসাবেলা অমনি পুত্রবধূকে ধমকিয়ে বলল, তোমার কি কোনো আক্কেল জ্ঞান নেই বড় বউ? ছেলেটা চলে যাচ্ছে আর তুমি তাকে কাঁদিয়ে দুর্বল করে দিচ্ছ। আমাকে কখনো দেখেছ ছেলেদের সামনে এমন ভাবে কাঁদতে? একজন সৈনিকের মা হতে হলে চোখের জলে নয়, বুকের জোরে শক্ত থাকতে হয়। মা হতে হবে, কিন্তু গর্বের সঙ্গে, দুর্বলতার সঙ্গে নয়। তুমি তোমার ঘরে যাও বড় বউ। মৌসুমী তালুকদার নিজেকে সামলে ছেলেকে ছেড়ে দিল, কিন্তু ঘরে আর গেল না। নাক টানতে টানতে দরজার এক কোণায় দাঁড়ালো। নিচু স্বরে শাশুড়ি মাকে বলল, আমি আপনার মতো এত শক্ত নই আম্মা। ইসাবেলা গোপনে চাপা দীর্ঘশ্বাস ছাড়ল। আসলে কি সে এত শক্ত? সবাই তার শক্ত খোলস দেখল, কিন্তু আড়ালে আবডালে তার শ্বাসরুদ্ধকর কান্নার ভান কেউ দেখল না। যদিও সে সুযোগ উনি কাউকে দেননি, ইসাবেলা আর কথা বাড়ালো না।
নাতিকে দুটো ভালো মন্দ বলে গেট অব্দি এগিয়ে দিতে গেল। তার পেছনে পেছনে আরাফাতও এলো। এতক্ষণে সেও ঘুম থেকে উঠে গিয়েছে। ইরফান যাওয়ার আগে শেষবার মাকে বলল, তুমি মন খারাপ করিও না মা, আমি এই তো তোমার পাশাপাশিই থাকছি এখন। চট্টগ্রাম সেনানিবাস থেকে আমাদের বাসার পথটা বড়জোর আধ ঘন্টার। এরপর আমি সুযোগ পেলেই তোমাকে দেখে যাব। মা জানে ছেলে তার সেই সুযোগ পাবে না। ওদের মিশন ফিশনের অভাব আছে নাকি? হুটহাট পোস্টিং বদলায়, আবার কোথায় কোন দিকে ছুটতে হবে কে জানে। তবুও মা ছেলেকে বলল, সাবধানে থেকো বাবা, মা তোমার ফেরার অপেক্ষায় থাকবে। ইরফান মুচকি হেসে পা বাড়ালো সামনের পথটায়। গেটের কাছে আসতেই তার মনে হলো কি যেন আজ মিসিং। ইরফান আরো একবার হাত ঘড়ি দেখলো, অহেতুক বাড়ির আশপাশটায় তাকালো। হুট করেই সেখানে লুঙ্গি হাতে উঁচিয়ে দৌড়ে আসলো শাওন। ইয়াসিন ফারুকের একমাত্র ছেলে সে। বাচ্চাটাকে কিছুদিন আগেই সুন্নাতুল খতনা করানো হয়েছে। আগামীকাল সেটার আবার অনুষ্ঠান হবে। শাওনের শখ, বাচ্চাটা খুব চঞ্চল, দুষ্টুও বটে। এই বয়সে এত বেপরোয়া, একমাত্র ছেলের আবদারে বড় অনুষ্ঠানের আয়োজনই করেছে ওর বাবা মা। এর মধ্যে কি একটা বিশ্রী ঘটনা ঘটেছে, কিন্তু অনুষ্ঠান থামিয়ে রাখা যাবে না। সবাইকে দাওয়াত টাওয়াত দেওয়া শেষ। এত ভোরে শাওনকে এখানে দেখে শাহনাজ পারভিন ছেলেকে ধমকে উঠল, তুমি এখানে কেন এসেছো শাওন? বাবা তোমাকে হাঁটতে নিষেধ করেছিল না? শাওন মায়ের কথা গ্রাহ্য করলে তো। সে এসেই ছোট ছোট হাত দিয়ে ইরফান ভাইয়ের হাঁটু ঝাপটিয়ে ধরলো। আদুরের স্বরে ডাকলো, ও ইরফান ভাই। ইরফান মৃদু হেসে ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিল। শাওন আবারও বলল, তুমি চলে যাচ্ছ ইরফান ভাই? আমার ছোট পাখির অনুষ্ঠান খেয়ে যাবে না? পাশ থেকে আরাফাত অবাক হয়ে একই শব্দ আওড়ালো, ছোট পাখি? এই ছোট পাখিটা আবার কিরে? এটারও আবার অনুষ্ঠান হয় নাকি? ভাই বোন মা চাচিদের সামনে ইরফানের লজ্জায় এদিক সেদিক চাইল, সেই সাথে ভাইয়ের দিকে কটমট করে তাকালো। যদিও প্রথমে এরকম উদ্ভট শব্দ শুনে সেও বুঝতে পেরেছিল, কিন্তু যতক্ষণে বুঝলো ততক্ষণে আরাফাতকে আর থামানো গেল না। দুটোই বাদাইমা। ছেলের উদ্ভট কথাবার্তা, তার হালচালে বড় বড় ছেলেদের সামনে বেজায় লজ্জায় পড়ল শাহনাজ পারভিন ও তাদের মেজমা আফসানা। শুধু মিটমিট করে হাসছে ইসাবেলা ও ইরা। তার মধ্যে শাহনাজ নিজের ছেলেকে পুনরায় ধমক দিল। নাকমুখ কুচকে বলল, ছি, এসব কি পচা কথা? এই তুমি এগুলো কই থেকে শিখছো? শাওন ফোকলা দাঁতে হাসছিল। মায়ের ধমকে তার মুখটা চুপসে গেল। সে আর কাল বিলম্ব না করে বলল, মম, আই ডোন্ট নো, আমাকে এসব সিদ্রা আপু শিখিয়েছে। আপু বলেছে ছেলেদের এটার নাম ছোট পাখি, আর এটার অনুষ্ঠান করলে সেটাকে বলতে হয় ছোট পাখির অনুষ্ঠান। আচ্ছা মম, আপু কি আমায় ভুল শিখিয়েছে? তুমি আমায় বকছো কেন? শাওনের সহজ সরল স্বীকারোক্তি। সিদ্রা নামটা শুনেই নাক কুচকায় ইরফান। মেয়েটা এত উদ্ভট, এর মধ্যে খেপে যায় মেজমা। বড় মেয়েটা তার এত বাদর, আজ ধরবে সে। শয়তানটা আজ শুধু ঘুম থেকে একবার উঠুক, একদম উচিত শিক্ষা দেবে। সেই সঙ্গে ওদের থেকে বাপটাকেও একটা শিক্ষা দিতে হবে। দুটো মাত্র মেয়ে তার, সিদ্রা আর মিথিলা। দুটো মেয়েকেই ওদের বাপ আদর দিতে দিতে বাদর বানিয়েছে। মুখ অব্দি চাদর টেনে বেঘর ঘুমাচ্ছিল সিদ্রা। আচমকা কেউ তার স্বাদের ঘুম ভেঙে দিল। কেউ খুব তাড়াহুড়ো করে জানালো, তোর লেফটেন্যান্ট চলে যাচ্ছে সিদ্রা, তুই এখনো ঘুমাচ্ছিস? ঘুমকাতুরের সিদ্রা প্রথমে কথাটা আমলেই নিল না, কিন্তু কেউ যখন ধাক্কাধাক্কি শুরু করলো তখন বিরক্ত চোখে তাকিয়ে দেখলো ইরা দাঁড়িয়ে আছে। ওরা দুজন সমবয়সী, একই ঘরেই থাকে, আর চুলাচুলির সম্পর্কও কম নয়। অমনি সিদ্রা বিরক্ত স্বরে বলল, ঘুমাতে দে তো, মরছে কে এই ভোরবেলায়? রাতভর তো নাক ডাকিস, আমি একদম ঘুমাতে পারি না, এখন একটু শান্তি দে বোন। ইরা ঝংকার তুলল, মুখ বাঁকিয়ে হনহন করে আবার বাইরে চলে গেল। তার এত কিসের ঠেকা? তার এত ঠেকা পড়েনি তো। সিদ্রা বোনের থেকে নিস্তার পেয়ে আবারও গলা অবধি চাদর টেনে ঘুমের প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু আচমকা মনে হলো ইরা কি যেন বলছিল। লেফটেন্যান্ট সাহেব চলে যাচ্ছে মানে? কোথায় যাচ্ছে উনি? অমনি ধরফড়িয়ে উঠে বসলো সিদ্রা। আচমকা বাইকের হর্ন কানে যেতেই দৌড়ে বারান্দায় চলে গেল মেয়েটা। মুহূর্তেই তার মুখখানা অন্ধকার হয়ে এলো, চোখের কোঠরে জল জমল। প্রতীক্ষার দীর্ঘ 8টা মাস অপেক্ষারত এক প্রেমিকের ন্যায় সেও মানুষটাকে এক নজর দেখার জন্য দিন গুনছিল। কত সেই অপেক্ষার পর মানুষটা এলো, আবারও চলে যাচ্ছে। এতদিন পর এলো, অথচ তাকে দুটো দিনও মন ভরে দেখা হলো না। সিদ্রার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। এতদিন যে কথা জমিয়ে রেখেছিল সে, যে অনুভূতি বুকে পুষে রেখেছিল, সেটা এবারও বলা হলো না। চোখের সামনে ইরফান ভাই একটু একটু করে মিলিয়ে যাচ্ছে দূরে, আরো দূরে, অথচ সে দাঁড়িয়ে আছে একটুখানি ভালোবাসার ওজন নিয়ে, যা কখনোই প্রকাশ পায়নি। মেয়েটার চোখের কোণ বেয়ে নীরব জল গড়িয়ে পড়ল, ঠোঁট কাঁপলো, গলা ধরে এলো। তবুও মৃদুস্বরে ফিসফিস করে বলল, এবারও বলা হলো না ইরফান ভাই, আমি আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি। ইরফানও না, ছেলেটা একটা বারও পেছনে তাকালো না। যদি তাকাতো তাহলে দেখতো কয়েক জোড়া ছলছল চোখ তার চলে যাওয়াকে নিঃশব্দে বিদায় জানাচ্ছে। ইরফান জানে সেই চোখগুলো এখনো তার দিকেই তাকিয়ে আছে, জানে এই মায়া ছিন্ন করা এত সহজ নয়। ওই যে ঘোলাটে একজোড়া বিশেষ চোখ, সেই মেয়েটা যে প্রতিবার চুপচাপ দাঁড়িয়ে থাকে, একটি বারও কিছু বলে না, তবুও তার চোখ বলে দেয় না বলা হাজারো কথা। কত আকুতি ভরা সেই চোখ। কিন্তু একজন সৈনিক জানে তার পথটা শুধু সামনে, তাদের পেছনে তাকানোর নিয়ম নেই।
টানা ২৬ ঘন্টা নির্ঘুম কাটিয়েছে শাহেদ ইলিয়াস। কাঁধে তার সরকারের বিশেষ এক মিশনের ভার। মাত্রই মেজর, ক্যাপ্টেন সহ মোট ১২ জন লেফটেন্যান্ট নিয়ে শেষ করেছে গুরুত্বপূর্ণ এক মিটিং। রাত ১টায় মেজরের নেতৃত্বে ১২ জন সৈন্য প্রস্তুত। মিশন শুরু হতে যাচ্ছে। এর মধ্যে একজন রয়েছে লেফটেন্যান্ট ইরফান তালুকদার। কিন্তু কোথায়, কি উদ্দেশ্যে? উপরমহলের বিশেষ কয়েকজন ছাড়া এখনও সেসব কেউ জানে না। হয়তো পরবর্তী মিটিংয়ে তারাও জানবে। শুধু ইলিয়াস জানে, এই অভিযানের পর সবকিছু আর আগের মতো থাকবে না। সৈনিকদের জীবন রয়েছে মহা সংশয়ে। তবুও সৈন্যদল প্রস্তুত। প্রতিটি নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে। গোপনীয়তা বজায় রেখে পরিকল্পনা এগিয়ে চলেছে। শ্বাস নেওয়ারও সময় নেই। মিনিটের মধ্যে পরবর্তী পদক্ষেপ আসবে। আর ইলিয়াস জানে, একটা সামান্য ভুলও মিশনের জন্য বিপদ ডেকে আনতে পারে। সমস্ত সিদ্ধান্ত সতর্কভাবে নিতে হবে, কারণ মিশনটির সাফল্য বা ব্যর্থতা এখন কেবল তাদের উপর নির্ভর করছে। উপরের নির্দেশনার সঙ্গে সবকিছু মিলিয়ে না আসলে শৃঙ্খলা ভেঙে পড়বে। টেনশনে ইলিয়াসের মাথাটা ধপধপ করছে। দীর্ঘ ২৬ ঘন্টার নির্ঘুম কাজের পর শরীরটা একরাশ ক্লান্তিতে থিতিয়ে পড়েছে। মিশনের চাপ, দায়িত্বের ভার, প্রতিটি মুহূর্তের সতর্ক থাকার প্রক্রিয়া, সব মিলিয়ে তার মধ্যে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে। সে একটু বিশ্রাম নিতে চায়, কিন্তু কাজের ভিড়ে সে সেসব চায় না কিছুই। মানুষটা মনে প্রাণে কেবল চায় মিশনটা সাকসেস হোক, কোনো মায়ের কোল আর খালি না হোক। হাতে এতগুলো প্রাণের ভার নিয়ে তো আর ঘুমানো যায় না। ঘুম কি আসে? অবশেষে সামান্য বিশ্রামের জন্য মানুষটা নিজের চেয়ারটাতে একটু গা এলিয়ে দিল। দুটো চোখের পাতার কেবলই বন্ধ হতে চায়। কিছু সময়ের জন্য সে নিশ্চুপ হয়ে বসে থাকে, যেন এক মুহূর্তে শান্তিতে ডুব দিতে পারে। তবে ঠিক তখনই বিশ্রীভাবে খটখট করে উঠল ব্যক্তিগত মুঠোফোনটা। ইলিয়াস খানিকটা বিরক্ত বোধ করলেও ফোনের স্ক্রিনে সিদরাতুল মুনতাহা নাম দেখে বাবার মুখে অজান্তেই স্নিগ্ধ হাসি ফুটে উঠল। অন্য কেউ হলে এই মুহূর্তে উনি কখনো ফোন রিসিভ করতেন না, বরং বিরক্তিতে ২-৪টা গালি মুখ দিয়ে বেরিয়ে আসতো। কিন্তু এখন ব্যাপার ভিন্ন। মেয়েকে বাবা ফেরায় কি করে? ফোন রিসিভ করার সাথে সাথে মেয়ের কণ্ঠ শোনা গেল, গুড মর্নিং বাবা। মুহূর্তেই ইলিয়াসের মনের মধ্যে এক মিশ্র অনুভূতি চলতে থাকলো। মেয়েরা তার প্রাণের স্পর্শ, একটু হাসি, একটুকরো আদর, তুখোর ক্লান্তির মাঝেও এক টুকরো স্বস্তির শ্বাস। বাবার ঠোঁটে সেইভাবে হাসি ঝুলিয়ে বলল, গুড মর্নিং মা। আমি কি তোমাকে বিরক্ত করলাম বাবা? লাস্ট ৩ দিনেও তুমি আমাকে একটি বারও কল করনি। লাস্ট ২ মাসের মধ্যে তুমি একবারের জন্য বাসায় আসনি। মেয়ের কণ্ঠে গাঢ় অভিমান, যা শুনে মিনমিন করে বাবা মেয়ের অভিমান ভাঙাতে ব্যস্ত হয়ে গেল। কৈফিয়ত দিবার ভঙ্গিতে বোঝালো, ক্ষমা চাইল। আমি ভীষণ দুঃখিত মা। লাস্ট ৩ দিন আমি প্রচুর ব্যস্ত ছিলাম। তবুও আপনাকে কল দেওয়া উচিত ছিল আমার। আপনি আপনার ছেলেকে শেষবারের মতো ক্ষমা করে দিন আম্মা জান। এমন ভুল আর কখনো হবে না। মেয়ের অভিমান এতেও টলল না। সেদিন তার কত জ্বর গেল, তবুও বাবা সেভাবে খোঁজ নেয়নি, একবার দেখতে আসেনি। মেয়েটা ফের ভেজা কণ্ঠে শুধালো, আচ্ছা বাবা, তোমার কাছে নিজের প্রফেশন বড় নাকি নিজের সন্তান বড়? এই মুহূর্তে মেয়ের কথাখানা এমন ছিল, যা শাহেদ ইলিয়াসের মতো এক অভিজ্ঞ সৈনিককেও ভীষণভাবে ব্যথিত করে তুলল। দীর্ঘ সময় ধরে কঠোর শৃঙ্খলায় যিনি নিজের সবকিছু উৎসর্গ করেছেন, তার কাছে এই প্রশ্ন, নিজের পেশা বড় না নিজের সন্তান, এটা ছিল এক অমীমাংসিত দ্বন্দ্ব। একজন সৈনিকের কাছে বোধহয় এটাই দুনিয়ার সবচেয়ে কঠিন প্রশ্ন। ইলিয়াস কিছুক্ষণ সময় নিয়ে বলল, একজন সৈনিক হিসেবে অবশ্যই আমার কাছে আমার দায়িত্ব বড়, আমার দেশ বড় এবং দেশের মানুষ বড়। একজন বাবা হিসেবে অবশ্যই আমার কাছে আমার সন্তান বড়। তাহলে কি দাঁড়ায় জানো মা? আমার কাছে দুটোই বড়। বাবার কথায় সিদ্রার অভিমান একটু নরম হয়ে গেল, কিন্তু গলল না। সে ফের অভিযোগ করলো, আগামীকাল আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান চলছে, সবার বাবারা এসেছে, শুধু তুমি আসোনি বাবা। তোমার কি আমাদের জন্য একটা দিনও সময় হয় না? ইলিয়াস থম মেরে রইল, কিছু বলল না। সময় নিয়ে মেয়েদের অভিযোগের কমতি নেই, তবুও তার কিছু করার নেই। নিজের দেশ ও দায়িত্বের প্রতি সে সর্বদাই জাগ্রত। বাবার বলারও অপেক্ষা করলো না সিদ্রা। ভোর থেকেই তার মেজাজ খারাপ। মেয়েটা সেভাবেই বাবাকে হম্বি তম্বি দিয়ে বসলো, বাবা তুমি তো এলেই না। ছুটিতে ইরফান ভাই এলো, তাকেও 2 দিন থাকতে দিলে না কেন বাবা? আগামীকাল বাড়িতে অনুষ্ঠান, এটা তুমি জানো না? তাকেও ফোন করে নেওয়া লাগে? দিস ইজ অ্যান ইমার্জেন্সি মা, আমার কিছু করার নেই। সিদ্রা ক্ষুব্ধ হয়ে চুপ রইল। জগতে কি শুধু তাদেরই ইমার্জেন্সি কাজ? দুনিয়ায় আর কেউই তো কাজটাজ করে না। মেয়ের রাগ বুঝতে পেরে ইলিয়াস কোমল গলায় মেয়েকে ডাকলো, মা। সিদ্রা বিরস কণ্ঠে বলল, বলো বাবা। ইলিয়াস মৃদু হাসলো, একটু রয়েস হয়ে বলল, একজন সৈনিকের কাছে ডিফেন্সের পেশাটা শুধু তার পেশাই নয়, বরং তার জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ, এক বিশাল গর্ব এবং সম্মানের। এটি শুধু শৃঙ্খলা, সাহস এবং আত্মত্যাগের প্রতিধ্বনিত্ব করে না, বরং একটি ধৈর্যের পরীক্ষাও বটে। আমি বুঝি একজন সৈনিকের মায়ের জন্য, স্ত্রীর জন্য, সন্তানের জন্য এই পেশা শুধুমাত্র কাজ নয়, এক অবিরাম সংগ্রামের প্রতিচ্ছবি। তাদের প্রতিটি মুহূর্তে থাকে অপেক্ষা, উদ্বেগ এবং প্রার্থনা, কারণ তারা জানে তাদের প্রিয়জন দেশের নিরাপত্তা নিশ্চিত করতে নিজের সর্বস্ব দিয়ে সংগ্রাম করছে।
তাদের এই স্যাক্রিফাইসের মধ্যেই দেশ নিরাপদ থাকে, আর তোমাদের মতো লক্ষ সন্তান নিশ্চিন্তে ঘুমায়। মা, তুমি তো একজন সৈনিকের মেয়ে, তাই না? তুমি যদি এখনই এতটুকু অপেক্ষায় অধৈর্য হয়ে যাও তাহলে কি হবে? অপেক্ষা শিখতে হবে, দূরত্বকে মেনে নিতে হবে। ধরো ভবিষ্যতে তুমি যদি জীবনসঙ্গী হিসেবে একজন লেফটেন্যান্টকেই চাও, তাহলে তোমাকে আরও বেশি ধৈর্যশীল হতে হবে। তোমাকে শিখতে হবে কিভাবে অপেক্ষা করতে হয়, কিভাবে দূর থেকেও ভালোবাসা প্রকাশ করা যায়। বাবার কথা খুব মন দিয়ে শুনছিল সিদ্রা, কিন্তু শেষ সময় বাবা কি বলল, কিসের ইঙ্গিত দিল, বাবার কথার অর্থ বুঝতে পেরেই মেয়েটা এলোমেলো হয়ে যায়। তীব্র লাজে মাথাটা নুয়ে এলো, গলাটা ধরে এলো। বাবা কিভাবে টের পেল তার অনুভূতি, কিভাবে কি বুঝলো? ছি, কি লজ্জা! বাবা কি ভাবছে এখন? সিদ্রা ধরা পড়া চোরের ন্যায় লজ্জায় অস্বস্তিতে কেঁচোর মতো মুচড়িয়ে উঠল। অজানা হাঁসফাঁস থেকে বাঁচতে বলে উঠল, মা ডাকছে, তুমি সাবধানে থেকো বাবা, আমি এখন রাখছি। সিদ্রা দ্রুত ফোন কাটলো। ইলিয়াস মেয়ের মিছিমিছি তাড়াহুড়ো দেখে ফোনের দিকে তাকিয়ে মুচকি হাসলো আর বলল, পাগলি। তীব্র ক্রোধ নিয়ে বসার ঘরের সোফায় বসে আছেন তোফাজ্জল ভুইয়া। অর্ধ অফিস করেই ভর দুপুরে তিনি আজ বাসায় ফিরেছেন। মেজাজ তার তুঙ্গে, পরনে এখনও তার অফিসের ফর্মাল ড্রেস। এর পাশেই অবহেলায় গড়াগড়ি খাচ্ছে কাঁধের ব্যাগটা। অথচ মানুষটার মুখভেব স্রোতের ন্যায় শান্ত। অসময়ে স্বামীর উপস্থিতি টের পেয়ে ভীষণ ঘাবড়ে গেল মমতা। তোফাজ্জল কি সবকিছু জেনে গেল? যদিও গতকাল রাতের বিষয়টা তিনি মানুষটাকে কিচ্ছু বলেনি, টের পেতে দেয়নি। তবে কি হলো ওনার? বাহির থেকে কিছু জেনে যায়নি তো? অজানা ভয়ে মমতার বুকটা কেঁপে কেঁপে উঠল। 20 বছর সংসার জীবনে এই প্রথম মমতা অনুভব করলো সে স্বামীকে ভয় পাচ্ছে। তার সামনে যেতেও আজ হাঁটু কাঁপছে। তবুও বসে থাকা যাবে না। মানুষটার কি হলো জানতে হবে। মমতা নিজেকে যথাযথ সামলে নিল, তবুও ভয় করছে। সে সেভাবেই এক গ্লাস ঠান্ডা শরবত নিয়ে বসার ঘরে গেল। স্বামীর পাশে বসলো। শরবতের গ্লাসটা এগিয়ে দিতে দিতে বলল, কি ব্যাপার, তুমি আজ এত তাড়াতাড়ি চলে এলে যে? এতক্ষণ নিজেকে দমিয়ে রাখা তোফাজ্জল আচমকা গর্জে উঠল। স্ত্রীর দিকে তাকিয়ে হিসফিসিয়ে শুধালো, তুমি জানো না? মমতা ফাঁকা ঢোক গিলল, তবুও নিজেকে সামলে বলল, কি? রেগে আছো কেন? কি হয়েছে? মাথা ঠান্ডা করে বসো একটু, নেও ঠান্ডা শরবতটা খাও। বলতে বলতে শরবতের গ্লাসটা আরও একবার এগিয়ে দিল মমতা। তোফাজ্জল আচমকা গ্লাসটা হাতে নিয়ে তীব্র তেজে ছুঁড়ে ফেলল মমতার সামনের দিকটাতে। মুহূর্তেই কাচের গ্লাসটা ঝনঝন শব্দ করে ভেঙে কত টুকরো হলো কে জানে। স্বামীর বেপরোয়া রাগ দেখে কয়েকবার কেঁপে উঠল মমতা। ভীত চোখে আশেপাশে তাকালো। থেমে নেই আজ তোফাজ্জল। লোকটা ক্রোধে হিতাহিত জ্ঞান হারিয়ে স্ত্রীর গলা চেপে ধরে ফুঁসে উঠল, বেয়াদব মহিলা! মমতা ত্রাসে জড়সড় হয়ে এলো। আশেপাশে তাকিয়ে আবারও কাউকে খুঁজলো। এত চেঁচামেচি শুনেও তার হয়ে কেউ এগিয়ে আসেনি। দুটো ছেলে মেয়ে দুজনেই ঘরকোনো। মেয়েটা তো জগতের মাঝেই নেই বোধহয়। ছোট ছেলেটা বুদ্ধি প্রতিবন্ধী। হারামজাদা মোবাইল নিয়ে বোধহয় রুমে পড়ে আছে। জগতের কোনো চিৎকার চেঁচামেচি তার কানের পাশ দিয়েও যাবে না। অন্যদিন হলে মমতাও হম্বিতম্বি দিয়ে ফেলতো এতক্ষণে, কিন্তু এখন তার সময়টা বড্ড খারাপ যাচ্ছে। মমতা অজানা ভয়ে আরো একটু নরম হয়ে এলো। স্বামীর হাত ছাড়াতে ছাড়াতে কোমল গলায় বলল, অধরার আব্বু, শান্ত হও। তোফাজ্জল আরো ভয়ানক ক্রোধ নিয়ে স্ত্রীকে ঝাঁকুনি দিয়ে ফেলে দিল। নিজের রাগ সংবরণ করতে পাশে টি টেবিলটাতে লাথি মেরে চেঁচিয়ে উঠল, তুমি আমাকে শান্ত হতে বলছো মমতা? এরপরও তুমি আমাকে শান্ত হতে বলছো? আমার সম্মান তুমি কিছু অবশিষ্ট রেখেছো? রাখোনি। তোমার লোভের জন্য বলিদান দিলে আমার মেয়েটাকে। তুমি কি ভাবছো তোমার কুকীর্তি আমি কিচ্ছু জানবো না? মমতা বাধাহীন চোখের জলস্রোত নিয়ে বলল, আমি আমার কাজের জন্য লজ্জিত অধরার আব্বু, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। এমন কিছু হবে আমি বুঝতে পারিনি। কেন বুঝতে পারোনি? কেন? তোমাকে আমি বারবার সতর্ক করেছি মমতা, বারবার বলেছি আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আমাদের কাছে সম্মানটাই সবার আগে। তুমি নিজেকে সংবরণ করে নাও, আমরা এভাবেই ভালো আছি। কিন্তু তুমি বড় লোভী মহিলা। তুমি কি করেছো? তুমি কোনো মা যেচে নিজের মেয়ের এত বড় সর্বনাশ করে? আমি লোক সমাজে মুখ দেখাবো কি করে এখন? কি করে আমি আমার মেয়ের এই বদনাম গোছাবো? মমতা নিশ্চুপ। নিজেকে কেমন অসহায় লাগছে তার। নিঃশব্দে কেবল চোখের জল বিসর্জন দিচ্ছে। কি বা বলবে সে? সেই মুখ কি তার আছে? এই মুহূর্তে তার মনে হচ্ছে তার করা জগতের সব পাপ একত্রিত হয়ে তাকে চেপে ধরেছে, গিলে খেতে চাইছে। আর মমতা কোনো কুলকিনারা না পেয়ে পাপের সাগরে কেবল হাবুডুবু খাচ্ছে। তার মধ্যে একটু থেমে তোফাজ্জল উচ্চকণ্ঠে আবারও বলল, শুধুমাত্র ছেলে মেয়েদের কথা ভেবে আমি এতদিন সব সহ্য করেছি, অনেক সহ্য করেছি, কিন্তু আর না, আর এক মুহূর্তও না। ওদের ভালো থাকার জন্য দিনের পর দিন আমি তোমার কাছে নত হয়েছি। তোমার উচ্চস্বরে করা অপমান সহ্য করেছি। তোমার রাগ, অভিমান, অন্যায় সব চুপচাপ মেনে নিয়েছি। শুধু চেয়েছি আমাদের সন্তানরা শান্তিতে থাকুক, ওরা সুখী হোক। কিন্তু আজ আমার সেই আদরের মেয়েটা তোমার জন্য সব হারিয়েছে। প্রতিনিয়ত অশান্তি আর লাঞ্ছনার আগুন পোড়াবে ওকে। আমার তো সব শেষ হয়েই গেছে, কিন্তু তোমার? শোনো,
তোমার আর আমার সংসারে থাকার কোনো অধিকার নেই মমতা। তোমার মতো স্বার্থপর জঘন্য নারীকে আমি আর এক মুহূর্ত সহ্য করব না। আজই আমি তোমাকে ত্যাগ করব, আজই আমি তোমাকে ডিভোর্স দেব। ডিভোর্স? স্বামীর বলা ডিভোর্স শব্দটা কানে লাগতেই মমতার শ্বাস আটকে এলো, দুনিয়া ঘুরে এলো। এই বয়সে এসে ডিভোর্স? ভাবতেই মানুষটা বুক চেপে ধরে আতঙ্কে উঠল। কি বলছো অধরার আব্বু? তোফাজ্জল ভূঁইয়া প্রচণ্ড রকমের তেতে আছেন। অনর্গল ঘরের জিনিসপত্র ছোড়াছুড়ি করে নিজের রাগ বিসর্জন দিচ্ছে। অফিস টাইমে লোকের বাঁকা দৃষ্টি আর ফিসফিসানি শুনে লজ্জায় তার মুখ লুকানোরও জায়গা হয়নি। নেহাত লোকটা ভদ্রলোক, স্ত্রীর গায়ে হাত তোলার মতো কাপুরুষ নয়। অন্য কেউ হলে এতক্ষণে মমতার মতো মহিলাকে কয়েক ঘা বসিয়ে বেহুশ করে ফেলতো, কিন্তু উনি তা পারছেন না। তাই নিজের ক্ষোভ মেটাতে ঘরের ভেতর কালবৈশাখী তাণ্ডব চালাচ্ছেন। জগতের কোনো কথাই তার কর্ণগোচর হচ্ছে না। মমতা আর এক মুহূর্ত লোকটার সামনে দাঁড়ানোর সাহস করল না। আলগোছে মেয়ের রুমের দিকে ছুটে গেল। একমাত্র মেয়ের কথাতেই তোফাজ্জল ঠান্ডা হতে পারেন। মেয়েটা তার বড় আদরের। মমতাও দূর থেকেই মেয়েকে ডাকলো, অধরা, মা দরজা খোল, দরজাটা খোল মা। ওপাশ থেকে কোনো শব্দ এলো না। মমতা দৌড়ে গিয়ে দরজায় ধাক্কা দিল। দরজা খোলা রয়েছে। মাদস্যু বালিকার ন্যায় মেয়ের সামনে দাঁড়িয়ে হাঁপানোর স্বরে বলল, তোর বাবা খুব রেগে আছে অধু, ভেঙে চুরে সব শেষ করে ফেলেছে। তুই গিয়ে তাকে একটু আটকা মা। হাঁটুতে মুখ গুজে বিছানায় দেয়াল ঘেঁষে বসেছিল অধরা। তার কানে মায়ের বলা কিছু ঢুকলো কিনা বোঝা গেল না, বরং মেয়েটা মাকে দেখে কিঞ্চিত বিরক্তই হলো। চোখে মুখে একরাশ ক্ষোভ মিশ্রিত অনুভূতি নিয়ে সে বলল, বিরক্ত করো না তো আম্মু। মেয়ের আচরণে মমতা পুরোপুরি হতাশ হলো, আশাহত হলো। কি বলছে এই মেয়ে? মাথা গেছে ওর? এদিকে তার সংসার ভাঙতে চলেছে আর মেয়ে কিনা তাতে বিরক্ত হচ্ছে। এই দিনও তার দেখতে হলো। সে এতটাই খারাপ মা? মমতা এবার বেশ শব্দ করেই কেঁদে উঠল। হাউমাউ করে মেয়ের সামনেই হাঁটু ধরে বসে পড়ল। কিন্তু তা কিছুই লক্ষ্য করছে না অধরা। সে ভাবছে অন্য জগৎ নিয়ে। গতকাল থেকে তুমুল ভাবে ভাবছে মেয়েটা। দুনিয়ার সবকিছু তার অসহ্য লাগছে। নিজেকে, মাকে, ঘরদোরকে কিচ্ছু ভালো লাগছে না তার। যে প্রেম পেতে একসময় ব্যাকুল হতো মেয়েটা, আজ সেই প্রেম ভালোবাসার প্রতিও এসেছে বিতৃষ্ণা। ভালোবাসা, এই ভালোবাসা মোহ মায়া পুষে কি পেল সে? কিছু পেল? শেষমেশ সবই তো গেল। এর থেকে ইরফান ভাইয়ের কথা মেনে নিজেকে সংযত করলেই তো পারত সে। লোকটা তো তাকে বারবার সতর্ক করেছেন, সেইবারও বলেছেন, সময় থাকতে নিজেকে শুধরে নে অধরা, বেহায়ামো করে নিজেকে আর ছোট করিস না। প্রত্যেক মানুষের ভেতরে অন্তত কিছুটা আত্মসম্মানবোধ থাকা উচিত। কিন্তু তোকে দেখে মনে হচ্ছে তোর ভেতরে সেটাও নেই। মানুষ তোকে পুতুলের মতো নাচাচ্ছে আর তুই সেই ছকের খেলোয়াড় হয়ে যাচ্ছিস। তুই কি এতটাই বোকা? কেনই পাগলামি করছিস? জোর করে কিচ্ছু হয় না, এটা বুঝতে পারিস না? তোদের এই লোভের জন্য একদিন দেখবি তোরা সব হারাবি। আমি আবারও স্পষ্ট করে বলছি অধরা, তোকে নিয়ে আমার কোনো অনুভূতি নেই। আমি অন্য একজনের প্রতি আসক্ত। শুধু আসক্ত না, তীব্রভাবে আসক্ত। এতটুকু ভাবতেই অধরা ভেতরের সত্তাটা কেমন আফসোসে আফসোসে দুমড়ে মুচড়ে গেল। মেয়েটা অদ্ভুত এক যন্ত্রণায় দু হাতে নিজের মাথাটা চেপে ধরে চিৎকার করে উঠল, আপনার বলা কথা সত্যি হয়েছে ইরফান ভাই। আমাদের লোভ আমাদের সব শেষ করে দিয়েছে। আমার আর শেষ হওয়ার কিচ্ছু বাকি নেই, কিচ্ছু না। হারানো এই যন্ত্রণা আমাকে আজীবন বয়ে বেড়াতে হবে, আজীবন। চট্টগ্রাম সেনানিবাসের কাছাকাছি অবস্থিত ক্যাফে 24 পার্ক। দুপুরের রোদ যেন চারপাশকে ঘুম পাড়িয়ে দিয়েছে। গাছের পাতাগুলো নিস্তব্ধ। পার্কে জনসমাগম কম। কেউ কেউ ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছে। তবে এই নীরবতা খানিকটা দূরে ভেঙে দিচ্ছে 3 উদ্দীপ্ত যুবকের প্রাণবন্ত উপস্থিতি। লেফটেন্যান্ট ইরফান তালুকদার, আদনান আর জয়। কঠিন এক মিশনের সফল সমাপ্তি ঘটিয়ে গতকাল রাতে তারা ফিরেছে। আল্লাহর অশেষ রহমতে এবারের অভিযানে কোনো মায়ের কোল খালি হয়নি, কোনো পরিবার হারানোর বেদনায় কাঁদেনি। মিশন ছিল ভীষণ চ্যালেঞ্জিং। জীবন মরণের সীমানায় দৌড়াতে হয়েছে, তবু এক মুহূর্তের জন্য পিছু হাঁটেনি সৈন্যদল। ক্লান্তি, কষ্ট সব জয় করে বিজয়ের নিশান উড়িয়েছে। আজকের দুপুরটা ওদের। মেজর বিশ্রামের অনুমতি দিয়েছেন, আর সেই অবসরটাকে প্রাণবন্ত করে তুলতে 3 বন্ধু সিভিল ড্রেসে পার্কে এসেছে। তাদের টকবগে শরীরে বিশ্রামের সময় নেই, বরং শুরু হয়েছে এক মজার বাজি। 5 মিনিটে কে সবচেয়ে বেশি পুশ আপ দিতে পারবে। শর্ত একটাই, যে জিতবে তাকে বাকি দুজন আজ জমিয়ে খাওয়াবে। ব্যাস, প্রতিযোগিতা শুরু। পার্কের এক খোলা জায়গায় প্রথমে আদনান, তারপর জয় পুশ আপ শেষ করলো। এবার পালা ইরফানের। রোদের উত্তাপ উপেক্ষা করে সে গভীর শ্বাস নিল। শরীর টান টান করলো। মাটি স্পর্শ করে প্রথম পুশ আপ দিল। সময় চলছে। জয় ও আদনানের চোখে উত্তেজনা, মুখে চ্যালেঞ্জের হাত জিতের ছাপ। তারা গুনছে। হঠাৎ করেই ওদের সংখ্যা গোনা বন্ধ হয়ে গেল। একটা রিনরিনে মেইলি কণ্ঠে বাতাসে ভেসে এলো, হাই হ্যান্ডসাম। বন্ধুরা মুখ চাওয়াচাই করলো।
পর মুহূর্তেই তারা ইরফানের দিকে তাকিয়ে কেমন কেমন করে হাসলো। সামনে থাকা মেয়েটিকে কিছু একটা ইশারা করে ওরা দুজন দ্রুত সরেও গেল। অপ্রত্যাশিত মেলি কণ্ঠে ইরফানও স্থির হয়ে গেল, হাতের ভর দিয়ে সামান্য উঠে তাকালো। কে বললো এটা? মুহূর্তেই তার সামনে দাঁড়ানো হাসি মুখের মেয়েটিকে এখানে দেখে সেও কিছুটা অবাক হলো, কিন্তু তার মুখে প্রকাশ করলো না। বরং ছেলেটা স্বভাবসুলভ গম্ভীর অবয়বটা বজায় রেখেই হাত ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়ালো। সামনের মেয়েটার দিকে আরেকবারও না তাকিয়ে শুধালো, সিদরা তুই এখানে কি করছিস? সামনের মেয়েটা অকপটে দুষ্টু হেসে দাঁত বের করে শুধালো, আপনাকে দেখতে এলাম লেফটেন্যান্ট সাহেব। ইরফান ভ্রু বাঁকিয়ে বিরস মুখে মেয়েটাকে একবার আগ্রাগোড়া পরখ করে নিল। চোখের দৃষ্টি তার স্বাভাবিক, অথচ কোথাও যেন একটু ক্রোধ লেপ্টে আছে। ইরফানের চোখে মুখে বিরক্তির ভাব দেখে সিদরা খানিকটা শুকনো ঢোক গিলল। এরপর প্রায় সঙ্গে সঙ্গেই বলল, বাবার সাথে দেখা করতে এসেছি ইরফান ভাই। ইরফান আগের মতো করেই বলল, একা এসেছিস? সিদরা মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। ইরফানের বিরক্তিতে কপালে 4টা ভাঁজ পড়ল। এই মেয়েটা এত কেয়ারলেস, এত বোকা। একজন লেফটেন্যান্ট কর্নেলের প্রকাশ্যে গোপনে কত শত্রু থাকে। যদি ওর কিছু হয়ে যেত। ইরফান আর নিজেকে বেশিক্ষণ দমিয়ে রাখতে পারল না, ধমকে উঠল, একা কেন এসেছিস? সিদরা কিছু বলতে পারল না আর। এর মধ্যে পেছন থেকে শোনা গেল সাহেদ ইলিয়াসের গভীর কণ্ঠ, কি ব্যাপার লেফটেন্যান্ট, তুমি আমার মেয়েকে ধমকাচ্ছ যে? ইরফান চাচার দিকে তাকিয়ে স্পষ্ট কণ্ঠে শুধালো, আপনার কেয়ারলেস মেয়েকে যে দুটো থাপ্পড় দেয়নি এটাই ঢের বেশি। সাহেদ ওর দিকে কটমট চোখে তাকালো। কিছু বলবে তার আগেই সিদরা এসে বাবার বুকে ঝাঁপিয়ে পড়ল। আদরের স্বরে ডাকলো, বাবা। মেয়ের দিকে তাকিয়ে মৃদু হাসলো সাহেদ। আলতো হাতে মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে বাবাও ডাকলো। বাবার আদরের স্পর্শ মিষ্টির স্বরে মা ডাকটা শুনে সিদরার আরও একটু গদগদ করে নিজেকে বাবার সামনে উপস্থিত করলো। সাহেদ মেয়ের মাথায় হাত বুলাতে বুলাতে ফের বলল, তুমি একা কেন আসতে গেলে মা? আজ আমি নিজ হাতে কাচ্চি রান্না করেছি বাবা। এটাই আমার হাতে করা প্রথম রান্না। আর তুমি খাবে না তা তো হয় না। তোমার তো আর বাসায় যাওয়ার সময়ই হয় না, তাই আমিই চলে এলাম। মেয়ের কণ্ঠে প্রথম রান্না নিয়ে আগ্রহ, কিছু অভিমান, যা দেখে হাসলো সাহেদ। মেয়ের হাত ধরে তার সঙ্গে কথা বলতে বলতে একটা ক্যাফের দিকে এগোলো। সিদরা বাবার সঙ্গে হাঁটলেও তার দৃষ্টি পার্কের আশপাশটায়। তার চোখ দুটো খুঁজে চলেছে একটা পরিচিত যুবককে। গেল কই লোকটা? এতক্ষণ তো এখানেই ছিল। মেয়ের উদ্বেগ দেখে মুচকি হাসলো সাহেদ। খানিকটা গলা পরিষ্কার করে আচমকা মেয়েকে বলল, কাচ্চি কি শুধু আমার জন্য এনেছো মা? আর কারোর জন্য আনোনি? বাবার রসিকতা বুঝতে অসুবিধা হলো না সিদরার। মেয়েটা খানিকটা লজ্জাও পেল। সেভাবে মিনমিন করে বলল, ইরফান ভাইয়ের জন্য এনেছি। সাহেদ আবারও মুচকি হাসলো। পেছনে তাকিয়ে ইরফানকে ডাক দিল, আমার সঙ্গে এসো বেয়াদব ছেলে। ইরফান ওদের বাবা মেয়ের কথার মাঝখান থেকে সরে গিয়ে কেবলই একটা বেঞ্চিতে বসেছিল আর আশেপাশটায় খুঁজে চলেছিল দুই বন্ধুকে। হারামিগুলো আর ভালো হলো না। বন্ধুকে বিপদে রেখে কেমনে ভেগে গেল, মরতে গেল কোথায়? আশপাশটায় তো নেই। এর মধ্যে চাচার অদ্ভুত ডাকনাম শুনে সেদিকে একবার অনিচ্ছা নিয়ে তাকালো। পরপর খানিকটা বেপরোয়াভাবে হাত পা মেলে দিয়ে বেঞ্চে আরাম করে বসে বলল, আমি এই মুহূর্তে ছুটিতে আছি কর্নেল সাহেব, কারো অপ্রয়োজনীয় কথা শুনতে বাধ্য নই। ছেলেটার বেপরোয়া ভাবসাব দেখে সাহেদ ইলিয়াস কটমট কণ্ঠে বলল, তুমি যতদিন এই পেশায় থাকবে ততদিন তুমি আমার কথা শুনতে বাধ্য ইরফান তালুকদার। হারি আপ অ্যান্ড কাম উইথ মি লেফটেন্যান্ট, দ্যাটস অ্যান অর্ডার। ইরফানের মধ্যে কোথাও যাবার তাড়া নেই, বরং সে নিজের জায়গাটুকু আরেকটু আরাম করে বসলো। চাচার কথা তার কান অবধি পৌঁছালো কিনা তাও বোঝা গেল না। সাহেদ ইলিয়াস নিজের কথা শেষ করে আর ওর ভরসাতে দাঁড়িয়ে থাকলো না। মেয়েকে নিয়ে আবার হাঁটতে শুরু করলো। সিদরা বাবার সঙ্গে হাঁটলেও তার মনটা বরং পড়ছে, উনি কি আসবে না? সিদরা তো তার পছন্দের কাচ্চিই রেঁধেছিল। কতটা আগ্রহ নিয়ে এখানে এসেছে সে। লোকটা কি ওর রান্না একবার টেস্ট করবে না? তার মুখে একটু প্রশংসা শুনলেই তো সিদরা জীবন ধন্য। কিন্তু চাপা স্বভাবের মেয়েটা বাবার সামনে দাঁড়িয়ে তাকে আর কিছু বলতে পারলো না। বার কয়েক পেছনে তাকিয়ে আওড়ালো, আপনিও আসুন না ইরফান ভাই। পার্কের এক কর্নারের ক্যাফে বসে আরাম করে সিগারেট ধরিয়ে টানতেছিল আদনান ও জয়। সেই সঙ্গে দুই বন্ধু ইরফানকে নিয়ে মজা করছিল। হালকা বাতাসে চারপাশটা বেশ শান্ত লাগছিল। হঠাৎ দূর থেকে কর্নেল ও তার মেয়েকে আসতে দেখলেন ওরা। মুহূর্তেই দুজন হাতের সিগারেট ফেলে দিয়ে উঠে দাঁড়ালো। আদনান জয়কে তাড়া দিয়ে বলল, মামা দৌড় দে। জয় হতাশ কণ্ঠে বলল, উপায় নেই মামা, স্যার আমাদের দূর থেকেই লক্ষ্য করেছেন, এখন দৌড় দিলে ব্যাপারটা ভালো হবে না, দাঁড়া কিছুক্ষণ। ছটফট স্বভাবের আদনান এতটুকুতেই বিরক্ত হলো। এই ইরফানের শ্বশুরটা যখন তখন আসে কই থেকে? দেখা গেল আমার বন্ধুর রোমান্সের মধ্যেও এই সাই এসে বলবে দ্যাটস অ্যান অর্ডার। জয় ওকে হাতের ইশারায় চুপ থাকতে বলল। এর মধ্যেই কর্নেল চলে এলো ওদের কাছাকাছি। সামরিক নিয়ম অনুযায়ী ডিউটির বাইরে স্যালুট বাধ্যতামূলক না হলেও ওরা দুজন ভদ্র বাচ্চাদের মতো তৎক্ষণাৎ সোজা হয়ে দাঁড়িয়ে সম্মানসূচক মাথা ঝুঁকিয়ে বললেন, গুড আফটারনুন স্যার। কর্নেল হালকা হাসলেন, মাথা নাড়িয়ে জবাব দিলেন, এনজয় ইউর টাইম লেফটেন্যান্টস। ওরা বিনয়ের সাথে উত্তর দিলেন, ইয়েস স্যার।
কর্নেল মেয়েকে নিয়ে এগিয়ে গেলেন পাশের টেবিলটার দিকটাতে। আদনান আর জয় একটু একটু করে ওখান থেকে কেটে পড়ছিল, তার মধ্যে ওখানে এলো ইরফান। ইরফানকে দেখেই কিছু একটা ইশারা করে দাঁত বের করে হাসলো আদনান। ইরফান চোখ কটমট করে তাকিয়ে এগিয়ে গেল সামনের দিকটাতে, ওদের কিচ্ছু বলল না আর। নীরবে গিয়ে সে বসলো সিদ্রার মুখোমুখি। আচমকা মানুষটাকে দেখে সিদ্রা মেয়েটার এতক্ষণের আমসি মুখটা চকচক করে উঠল। সে চকচকে হাসিটাও চোখ এড়ালো না ইরফানের। সিদ্রা হাসি মুখে নিজের ক্যারি করা খাবার বের করতে ব্যস্ত হয়ে গেল। আদনান জয় ওদেরকেও ডাক দিল, ভাইয়া আপনারাও আসুন। আদনান ও জয় এতে তীব্র অস্বস্তিতে পড়ল। কারো পার্সোনাল আড্ডা ও খাবার দাবারে ভাগ বসানো অনুচিত। ওরা আমতা আমতা করে বলছিল, তোমরা এনজয় করো আপু, আমাদের একটু তাড়া আছে, আমরা আজ আসি তাহলে। কিন্তু সিদ্রা ওদের ছাড়লো না। ওদের অস্বস্তি বুঝতে পেরে বলল, আমি খাবার বেশি করে নিয়ে এসেছি, সমস্যা হবে না, আপনারাও আসুন ভাইয়া। আদনান ও জয় ওর অনুরোধ আর ফেলতে পারল না। ওরা দুজন গিয়েও বসলো। কর্নেল সাহেব ওয়েটারকে ডাক দিয়ে আরো কিছু খাবার দাবার অর্ডার করলো। সিদ্রা নিজের সঙ্গে আনা কাচ্চি সবাইকে বেড়ে দিল। মুহূর্তেই জমজমাট হলো খাবার টেবিল। মেয়ের হাতের রান্না বেশ আরাম করে খেলো সাহেদ ইলিয়াস। খেতে খেতে প্রশংসাও করলো, তার সঙ্গে তাল মিলালো আদনান ও জয়। কিন্তু পুরোটা সময় ইরফান ছিল নিশ্চুপ। এর মধ্যে সাহেদের ফোন এলো, ইমার্জেন্সি কল, এক্ষুনি তাকে হেডকোয়ার্টারে যেতে হবে। মানুষটা আর বসতে পারলো না, মেয়ের থেকে বিদায় নিয়ে চলে গেল। যাওয়ার আগে ইরফানকে বলে গেল, আমার মেয়েকে বাসায় পৌঁছে দিও লেফটেন্যান্ট, দ্যাটস অ্যান অর্ডার। ইরফানের প্রত্যুত্তর শোনার অপেক্ষা করলেন না সাহেদ ইলিয়াস। তার যাওয়ার সঙ্গে সঙ্গেই আদনান জয়ও উঠে দাঁড়ালো। ওদের দুজনকে একান্ত কিছু সময় দেবার জন্যই বলল, আমাদের একটু তাড়া আছে ইরফান, আমরাও যাই। ইরফান স্বাভাবিকভাবে বসে রইল, ওদের কথার প্রত্যুত্তর করলো না। ওদের তাড়াফাড়া সম্পর্কে সে জানে, ওদের হালচাল বুঝতে তার অসুবিধা হয়নি। জয় আদনান আর দাঁড়ালো না, আর কেউ না জানুক, তারা তো জানে বন্ধুর গভীর অনুভূতি। ক্যাফেতে মুখোমুখি বসে আছে ওরা দুজন। সিদ্রার মুখবয়বে আনন্দ ঘন, ঠোঁটের কোণে লেগে আছে অদ্ভুত এক তৃপ্তির ছাপ। সে আরাম করে বসে কোল্ড ড্রিঙ্কের ছোট্ট ছোট্ট চুমুক দিচ্ছে, অথচ চোখ দুটো তার বেপরোয়া, একদম সোজা ইরফান ভাইয়ের দিকে স্থির। ইরফান যেন অন্য জগতে বন্দী, সেদিকে তার হেলদোল নেই। তার দৃষ্টি আটকে আছে ফোনের স্ক্রিনে। মাঝে মাঝে ভ্রুকুচকে কি যেন পড়ে, আবার কখনো অস্থিরভাবে আঙুল চালিয়ে স্ক্রল করতে থাকে। সিদ্রা চুপচাপ তাকিয়ে থাকে, একটু বিরক্ত নেই চোখে, বরং সুখ হাসি লুকিয়ে আছে তার দৃষ্টিতে। পাশে বসা সুন্দরী নারীকে উপেক্ষা করে আপনি ফোনে কি দেখছেন এত মনোযোগ দিয়ে? মাঝে মধ্যে তো একটু তার দিকেও তাকাতে পারেন ইরফান ভাই। কোল্ড ড্রিঙ্কসের গ্লাস হাতে নিয়ে চনমনে কণ্ঠে বলল সিদ্রা। কথার ভেতর লুকিয়ে ছিল দুষ্টমির ছোঁয়া, চোখেও একরাশ শয়তানি হাসি। গ্লাসের রিমে আলতো কামড় দিয়ে সে অপেক্ষা করলো দেখার জন্য ইরফান ভাই এবার কি বলে। মেয়েটার অপেক্ষা আর দীর্ঘ হলো না। ইরফান একবারও ওর দিকে না তাকিয়ে হাতের ফোনটা প্যান্টের পকেটে ভরতে ভরতে আচমকা ধমকে উঠল, তোর বাপ কি আমার ড্রাইভার পেয়েছে? আমাকে দেখে কি ড্রাইভার মনে হয়? সিদ্রা আজ আর ইরফান ভাইয়ের ধমকে খুব একটা পাত্তা দিল না, বরং মেয়েটা অনেক সাহস ঝুঁকিয়ে ফট করেই বলে উঠল, আপনাকে দেখে ড্রাইভার কম, বরং জামাই মেটারিয়ালি বেশি মনে হয়। ইরফান অমনি সামনে বসা মেয়েটার দিকে অগ্নিচোখে তাকালো। বিরস কণ্ঠে আবারও ধমকে উঠল, তুই আমার সাথে ফাজলামো করিস সিদ্রা? আমি তোর ভাই হই। সিদ্রা নাক সিটিয়ে বলল, ইয়াক, আমি আপনাকে ওইসব ভাই ফাই চোখে দেখি না লেফটেন্যান্ট সাহেব। তাহলে কেমন চোখে দেখিস? ইরফান খানিকটা কৌতূহল নিয়েই প্রায় সঙ্গে সঙ্গে প্রশ্ন ছুড়ল। সিদ্রা মেয়েটা আজ আর থামল না, নিজের এতদিনের চাপিয়ে রাখা তীব্র অনুভূতিকে এক ঝটকায় উবড়ে দিল। চোখে চোখ রেখেই বলল, জামাই জামাই চোখে, জানেন আপনি ছাড়া পৃথিবীর সব ছেলেরাই আমার ভাই, একদম মায়ের পেটের আপন ভাই। আমি সবাইকে সেরকম চোখেই দেখি, সত্যি বলছি। মেয়েটার স্নিগ্ধ সরল বোকা বোকা স্বীকারোক্তি শুনে ইরফান মনে মনে একটু হাসলো যেন, কিন্তু তার সেই হাসি প্রকাশ পেল না মুখবয়বের গম্ভীরতার বেড়াজালে। হয়তো ছেলেটা ইচ্ছা করেই প্রকাশ করলো না। সবসময়ের মতো ধমকাধমকি আর নিজের ক্রোধের তোপের মুখেই পড়তে হলো সিদ্রা মেয়েটাকে। ইরফান ভাইয়ের আগুনে ছড়া দৃষ্টিপাতের সামনে বেশিক্ষণ টিকতে পারল না সিদ্রা। এতক্ষণ কথার খেই হারিয়ে ফেলা মেয়েটা হঠাৎ সামনের পুরুষটিকে ভয় পেতে শুরু করলো। শুকনো ঢোক গিলল বার কয়েক, আর কোনো ভনিতা না করে সামনের মানুষটাকে মানিয়ে নেওয়ার মতো করে বলল, সরি, আমি মজা করছিলাম ইরফান ভাই। ইরফান আর বসলো না, এই বিষয়টি নিয়ে আর ঘাটাঘাটি করলো না কেন জানি। হঠাৎ টান টান সোজা হয়ে দাঁড়িয়ে সিদ্রাকে গম্ভীর কণ্ঠে যেন আদেশ করলো, বাইকে গিয়ে বস, তোকে বাসা অব্দি পৌঁছে দেবো। সিদ্রার কথা বাড়ালো না, চুপচাপ গিয়ে বাইকের কাছটাতে দাঁড়ালো। কিছুক্ষণ ইরফান ভাইয়ের কাছাকাছি পাশাপাশি থাকা হবে, এতটুকু ভেবেই মেয়েটা দারুণ খুশি। মেন রোড দিয়ে ইরফানের বাইকটি চলছে, তার কাঁধের কাছটাতেই এক হাত দিয়ে পিঠ খামছে ধরে বসে আছে সিদ্রা। ওরা দুজনেই চুপচাপ। ইরফানের চোখ দুটি বাইকের মিররের দিকে স্থির, যেন সে নীরবে সেখানে কিছু খুঁজছে। গোপনে মিররের আয়নার সে এক শ্যামময়ীকে গভীর দৃষ্টিতে দেখছে। কে জানে হঠাৎ করেই মাঝ রাস্তায়
তার ফোনটা শব্দ করে বেজে উঠল। ইরফান ফোনটা ব্লুটুথে কানেক্ট করে ড্রাইভিং করতে করতেই রিসিভ করলো। আচমকা ওপাশ থেকে আদনান বেসুরো গলায় বলে উঠল, প্রেমে পড়লে মানুষ বন্ধু চিনে না রে দয়াল, প্রেমে পড়লে মানুষ বন্ধু চিনে না। বন্ধুর অদ্ভুত গানের সুর কানে আসতেই ইরফান আচমকা বাইকের ব্রেক টেনে ধরল। নাক মুখ কুঁচকে তীব্র বিরক্তি নিয়ে মৃদু চেঁচিয়ে উঠল, ইয়াক কি বিশ্রী! অথচ ওপাশ থেকে এবার ফোনটা বোধহয় জয় নিল। পুনরায় তার কণ্ঠে সেই একই সুরে বেজে উঠল, সত্যি কথা মানুষের হজম হয় না রে দয়াল, সত্যি কথা মানুষের হজম হয় না। ইরফান তখন আর নিজেকে সামলাতে পারল না, একটান শ্বাস টেনে হতাশার সুরে বলল, জয় তুইও? এদিকে সিদরা ইরফান ভাইয়ের আচমকা রিয়েকশনের কারণ টারণ কিছু বুঝতে না পেরে বেশ কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে রইল। তারপর একটু কুকড়ে গিয়ে প্রশ্ন ছুড়ে দিল, কি হলো ইরফান ভাই, হঠাৎ এভাবে বাইক থামালেন কেন? মেয়েটার চোখে মুখে খেয়ে গেল মিশ্র প্রতিক্রিয়া, কৌতূহল আর অবাক বিস্ময়ের মিশেল। কিন্তু ইরফানের মধ্যে সেরকম কিছুই দেখা গেল না। ছেলেটা বন্ধুদের লাস্ট হুমকি ধুমকি দিয়ে ফোনটা কাটলো। আবারও বাইক স্টার্ট দিল। বাইক চলছে। কিছুটা দূরে যেতেই সিদরা আবারও কথা শুরু করলো। ঠোঁটের কোণায় হাসি ঝুলিয়ে ডাকলো, ইরফান ভাই। মিররের দিকে তাকিয়ে ইরফান ছোট্ট করে সাড়া দিল, হ্যাঁ। সিদরা ঠোঁটের কোণের হাসিটা এবার আরও স্পষ্ট হয়। কাঁধের হাতটা আরও একটু চেপে একবার ইরফানের দিকে তাকায় গভীর চঞ্চল দৃষ্টিতে। আপনাকে একটা গল্প শোনাতে চাই। গল্প? ইরফানের কপালে ভাঁজ পড়ে। হ্যাঁ। সিদরা তৎক্ষণাৎ হেসে বলে, একজন ব্যস্ত মানুষের গল্প, যে কাজের মধ্যে এত ডুবে থাকে যে পাশে বসে থাকা কাউকে ঠিকমতো দেখতে পর্যন্ত পায় না। ইরফান হাসে, এটা কি তুই আমায় বললি? সিদরা মাথা ঝাঁকিয়ে বলে, আপনি নিজেই না হয় বলুন। ইরফান হেলমেটের ভেতর থেকে ঠোঁট এলিয়ে হাসলো, নিজের সঙ্গে আওড়ালো, আমার দৃষ্টিতে সারাক্ষণই তুই। পুরুষটির এ কথা পেছনের মেয়েটা আর শুনল না। সে কেমন চাতকের ন্যায় জবাবের আশায় কান পেতেছিল, কিন্তু তাদের আর কথোপকথন এগোলো না। বাকিটা পথ ছিল ইরফান নীরব। সিদরা এবার কি বলবে? একা একা কি কথা বলা যায়? মানুষটা এমন কেন? একটু বেশি কথা বললে কি হয়? সিদরার অদ্ভুত ভাবনার মাঝেই বাইক এসে থামলো তালুকদার বাড়ির গেটের কাছটাতে। ইরফান সঙ্গে সঙ্গে তাড়া দিল, নাম। সিদরার মন খারাপ হলো, এত তাড়াতাড়ি চলে আসা লাগে? পথটা তো ছোট, আর একটু দীর্ঘ জার্নি হলে কি আর ক্ষতি হতো? সিদরাকে মন খারাপ করে বাধ্য হয়ে নামতে হলো। ও নামতেই ইরফান উল্টো পথে আবারও বাইক ঘোরালো, যা দেখে সিদরা মৃদু কণ্ঠে শুধালো, ভেতরে যাবেন না ইরফান ভাই? এই বিকেলটা ছিল পুরোপুরি তোর নামে, এখান থেকে এক সেকেন্ডও অন্য কারোর জন্য নয়। রসকসহীনভাবে কথাখানি বলেই ইরফান হাওয়ায় উড়ে গেল যেন। আচমকা ইরফান ভাইয়ের কথাখানা ওর কাছে কেমন কেমন শোনালো। কি বললো মানুষটা? সিরিয়াসলি ইরফান ভাইয়ের কাছে সে এত স্পেশাল? ভাবতেই অষ্টাদশী প্রেমিক মনটা ভেতর থেকে আবারও ঢাকঢোল পিটিয়ে নেচে নেচে উঠল। অপর মানুষটার একটু আহ্লাদে ওর ভেতরের সত্তাটা আরও আশকারা পেল। মেয়েটা কেমন মায়াভরার দৃষ্টিতে ইরফান ভাইয়ের যাওয়ার পথটা দেখল। আচমকা সে পথের দিকে তাকিয়েই সিদরা বলে উঠল, আপনাকে পাওয়ার লোভ কিন্তু আমি ছাড়ছি না ইরফান ভাই। লোভ যে খারাপ সে কথাই তো শুনে এসেছি সারা জীবন, কিন্তু যদি সে লোভ হয় আপনাকে পাওয়ার, যদি সে লোভ হয় আপনার হাতটা ছুঁয়ে রাখার, আপনার পাশে দাঁড়ানোর, আপনার হাসির কারণ হওয়ার, এই লোভ ত্যাগ করা যায় না জানেন, বরং দিন দিন বাড়ে, আরও গভীরভাবে গেঁথে যায় মন জুড়ে। আপনি যখন চোখের সামনে দিয়ে চলে যান তখনই মনে হয় এই মুহূর্তেই ছুঁয়ে দেই আপনাকে। আপনি যখন চুপ করে থাকেন মনে হয় আপনার মনের সব শব্দ শুনে নেই আলগোছে। আপনি যখন হাসেন মনে হয় এই হাসিটা আমার একার করে নেই। আপনাকে পাওয়ার লোভটা যদি অপরাধ হয় তবে আমি আজীবন অপরাধী হয়েই থাকতে চাই, কারণ এই লোভের বিচার শুধু আমার হৃদয়ে করতে পারে, আর সে তো আপনার দিকেই ঝুঁকে আছে। আপনি কি আমাকে এই লোভের অতল সাগর অবধি ডুবে যেতে দেবেন ইরফান ভাই? কারো বক্ষ জুড়ে রঙিন বসন্তের আনাগোনা, আর কারো বক্ষ জুড়ে তীব্র খরা। চার দেয়ালের অন্ধকার ঘরটার মাঝেই আজকাল নিজেকে বন্দি করে রেখেছে অধরা। দিনরাত কেটে যাচ্ছে হতাশায়, অথচ মুক্তির কোনো পথ খুঁজে পাচ্ছে না সে। বাবা মায়ের সম্পর্কটাও দিন দিন খারাপের দিকে যাচ্ছে, কিন্তু তার জন্য তাতে কোনো হেলদোল নেই, কারণ সে তো নিজের ভেতরেই এক ভয়ঙ্কর ঝড় বেয়ে চলছে। সেদিনের নিজের করা পাপ তাকে প্রতিনিয়ত দগ্ধ করে চলেছে। বুকের ভেতর সেই ভুলকে লালন করেই কোনো মতে শ্বাস নিচ্ছে মেয়েটা, কিন্তু ভালো থাকা আর হয়ে উঠছে না। জীবনে কিছু ভুল থাকে না যা মানুষকে সারা জীবন কাঁদিয়ে যায়, তাদের আর কখনো সত্যিকারের শান্তি মেলে না। অধরার ক্ষেত্রেও যেন তাই হচ্ছে। প্রতিদিনের মতো আজও সে নিজের সমস্ত ভুলগুলোর হিসাব করছিল, অথচ সেগুলোর ভার বইবার শক্তি আর অবশিষ্ট নেই তার। সে ভাবছে, লোভ করে আর কি হলো? সর্বহারা ছাড়া কি পেলাম? সব পেতে পেতেও যেন তার কিছুই পাওয়া হলো না। এক মুহূর্তের লোভ, এক মুহূর্তের ভুল সিদ্ধান্ত তার পুরো জীবনকে তছনছ করে দিয়েছে, শেষ করে দিয়েছে সব। অতীতের স্মৃতিগুলো একের পর এক চোখের সামনে ভেসে উঠছে কেমন। প্রতিটি মুহূর্তে তাকে মনে করিয়ে দিচ্ছে তার নিজের করা পাপের কথা। বুকের ভেতর শূন্যতা আর অপরাধ বোধের এক দহনে ক্ষণে ক্ষণে পুড়ছে অধরা। একসময় যা চেয়েছিল সে, যা পাওয়ার জন্য সবকিছু ত্যাগ করেছিল, আজ তাই তার কাছে অর্থহীন মনে হচ্ছে। এখন কেবল তার অবশিষ্ট রইল দীর্ঘ এক শূন্যতা আর আকাশ সমান আফসোস। লোভ করে সে কি পেল? কিছুই নয়।
শুধু হাহাকার, শুধু হারানোর যন্ত্রণা। মেয়েটা প্রতিদিনের মতো আজও ফুপিয়ে উঠল আচমকা, ঝরঝর করে কাঁদল কতক্ষণ। হঠাৎ মুখে ওড়না চেপে হতাশ কণ্ঠে আওড়ালো, তীব্র লোভ করে আমি কেবল তোমাকেই পেতে চেয়েছিলাম, অথচ দেখো দিন শেষে আমি কিছুই পেলাম না, না তোমাকে না নিজেকে। ওটকণ্ঠে ছিল এক ধরনের নিষ্প্রাণতা, কান্না থামানো সম্ভব হচ্ছে না। বুকের ভেতরের যন্ত্রণা থেকে থেকে আরো তীব্র হয়ে উঠল। হৃদয়ের গভীর থেকে বের হয়ে আসলো আরো কিছু শব্দ। জানো, এখন শুধু জীবন আমাকে বারবার উপলব্ধি করাচ্ছে, সততা যেখানে শান্তি সেখানে, লোভ যেখানে অশান্তি সেখানে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো শেষ হয়ে গেল আমাদের এই রানিং গল্প। আর ভিডিওটা একটু বড়, কারণ হচ্ছে আপনারা জানেন যে আমার চ্যানেলে একটা ওয়ার্নিং পড়েছে, যে কারণে আমার 2টা ভিডিও রিমুভ। তো ওই 2টা ভিডিও আমি আবারও এই ভিডিওটার সাথে অ্যাডজাস্ট করে দিয়েছিলাম, সেই কারণে ভিডিওটা বড় হয়ে গেছে। সো যাই হোক, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো গল্পে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।